ক্লাস 9-এর ফাইনাল পরীক্ষার ভৌতবিজ্ঞানের প্রশ্নপত্র। ক্লাস 9 ফাইনাল পরীক্ষা ভৌতবিজ্ঞান অর্থাৎ ফিজিক্যাল সায়েন্সের একটি মোস্ট ইম্পর্টেন্ট সাজেশন ভিত্তিক মডেল কোশ্চেন সেট। এই দেখো প্রশ্নগুলো রয়েছে। ওকে, ক্লাস 9-এর জীবনবিজ্ঞান, ভৌতবিজ্ঞান, ইতিহাস, ভূগোল, অঙ্ক এগুলোর আমি কিন্তু শর্ট প্রশ্ন উত্তর সহ সাজেশন দিয়েছি। অবশ্যই প্লেলিস্টে যাও এবং সেই ভিডিওগুলো দেখো। এছাড়াও তোমাদের ক্লাসের প্রচুর পরিমাণে কিন্তু মডেল কোশ্চেন সেট আমি আলোচনা করেছি, অ্যানালাইসিস করেছি, সেগুলো দেখো এবং বইভিত্তিক সাজেশনও দেওয়া আছে। অবশ্যই ফলো করো। তোমাদের জন্য আমি একটি খুব ভালো একটা অ্যানাউন্সমেন্ট করব। তোমরা কিছুদিনের মধ্যেই ক্লাস 10-এ উঠে যাবে, কারণ 9-এর পরীক্ষা প্রায় শেষের দিকে। তো ক্লাস 10-এ ওঠার পর আমার সাথে যোগাযোগ করো। আমি অনলাইনে একটা ব্যাচ পড়াবো। সেই ব্যাচে আমি মেনলি অঙ্ক, ভৌতবিজ্ঞান এবং এই জীবনবিজ্ঞান এই 3টে সাবজেক্ট কিন্তু আমি অনলাইনে পড়াবো। এবং এই ক্ষেত্রে ফিস যেটা নেব খুবই সামান্য একটা ফিস নেব, যেটা সবাই কমফোর্ট করতে পারবে, না নেওয়ার মতনই বলতে পারি। এবার চলো আমরা এই সেটটি আলোচনা করি। তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন, নবম শ্রেণী ভৌতবিজ্ঞান, পূর্ণমান 90, সময় 3 ঘন্টা 15 মিনিট বা কোনো স্কুলে 3 ঘন্টা থাকতে পারে। 1 নম্বরে বলেছে দেখো সঠিক উত্তর নির্বাচন করো। 1 নম্বর, ক্ষমতার মাত্রীয় সংকেত হলো। দেখো ক্ষমতা ইকস্ট আমরা কি জানি যে কার্য বাই কি হয়, সময় হয়, রাইট। এবার চিন্তা করে কার্য মানে কি, কার্য বলতে আমরা বলতে পারি বল ইন্টু বলবাহু অর্থাৎ স্মরণ ডিভাইডেড বাই লিখবো দেখো স্মরণ সময়। তো এইভাবে আমরা বের করতে পারি, যেটা 11-12-এ বের করা হয়। এবার বলের মাত্রা কি হয় বলো তো, ভর ইন্টু ত্বরণ হয়। এবার ভরের মাত্রা এম এবং ত্বরণের মাত্রা কি হয়, mL-T-2 হয়। এইবার চিন্তা করো এখানে স্মরণ আর একটা আছে, তার মানে আর একটা এল হবে, এই যে এটার জন্য আর একটা এল হয়ে গেল এখানে। আর দেখো সময় মানে কি, সময় মানে আমরা বলতে পারি একটা টি হবে। তাহলে টোটালটা ক্যালকুলেশন যদি আমরা এখানে করি, একদম সেম ক্লাস 11-এ ফিজিক্সে ডাইমেনশন বা মাত্রা যেভাবে বের করে আমি সেভাবে বের করে দিলাম তোমাদের। এম এল দেখো এল আছে কয়টা, এল আছে এখানে আমাদের এল হবে দুটো, তাহলে এল লিখবো 2 আর T-2 আছে আর নিচে একটা 2 টি, তাহলে টোটাল হচ্ছে T-3 হয়ে যাবে। এই হলো সিস্টেম, এইভাবে আমরা মাত্রা নির্ণয় করি। ওকে, তো আমাদের দেখো এই ক্ষেত্রে mL-T-3 কোন অপশনে আছে, অপশন নাম্বার এতে আছে, তার মানে অপশন নাম্বার এ হবে এই ক্ষেত্রে রাইট। ওকে, চলে আসছে আমরা নেক্সট প্রশ্নতে। ভূমিকম্প উৎপন্ন করে। দেখো ভূমিকম্প কিন্তু সবসময় শব্দোত্তর শব্দ যেটা রয়েছে সেটাই কিন্তু এই ভূমিকম্পটা, মানে ভূমিকম্পের যে আওয়াজটা সেটা কিন্তু শব্দোত্তর শব্দ উৎপন্ন করে। বলতে এখানে ভূমিকম্পে কোন রকম শব্দ উৎপন্ন হয় সেটা আমাদের লিখতে বলছে। তো এই উত্তরটা হবে দেখো শব্দোত্তর শব্দ। শব্দতর শব্দ আছে, শ্রবণযোগ্য শব্দ আছে, এরকম কিন্তু অনেক রকমের শব্দ আমরা বলি। ওই যে কম্পাঙ্কের উপর ভেরি করে না, ওই যে 20 থেকে 20,000, 20 থেকে 20,000, এই যে বিষয়টা তার থেকে বেশি কম এই টপিকের উপর ডিপেন্ডেবল। এরপরে জলের উষ্ণতা বলছে যে 0 সেন্টিগ্রেড থেকে 4 ডিগ্রি পর্যন্ত বৃদ্ধি করলে পরে কি হবে। দেখো জলের ওয়ার্ল্ডের মধ্যে জল এমন একটা বিষয় যার উষ্ণতা কিন্তু একটু ডিফারেন্স লেভেলের, মানে ঘনত্ব আর উষ্ণতার যে পরিবর্তনটা ডিফারেন্স লেভেলের। তোমরা জানো যে 4 ডিগ্রি পর্যন্ত একরকম ঘটনা ঘটতে পারে, 4 ডিগ্রির পরে একরকম ঘটনা ঘটতে পারে, এবং আবার 0 ডিগ্রির ক্ষেত্রে আর একটা রকম ঘটনা ঘটতে পারে, বরফ পরিণত হলে পারে। তো জলের ক্ষেত্রে বৈপরীত্য উষ্ণতা বলি, বৈপরীত্য উষ্ণতা। তো এই ক্ষেত্রে জলের উষ্ণতা 4 ডিগ্রি থেকে কী বলছে 0 থেকে 4 ডিগ্রি পর্যন্ত যদি বৃদ্ধি করা হয়, তবে এই ক্ষেত্রে কী হয়, তার ডেন্সিটি যেটা আছে সব থেকে বেশি ডেন্সিটিতে পরিণত হয়। কারণ বরফ হলে কিন্তু সেটার আবার ডেন্সিটিটা হালকা হয়ে যায় এবং বরফের আকারটাও বেশি। মানে একটা বোতলে যদি আমি 1 বোতল জল রাখি এবং সেটাকে যদি পুরো চেপে রেখে দিই এবং সেটাকে যদি ফ্রিজে রেখে দিই, সেটা কিন্তু ফেটেও যেতে পারে, এতটা তার আয়তন বেড়ে যায়। তোমরা অনেকে পড়ছো যে শীত প্রধান এলাকাতে ঠান্ডার দিনে কী হয়, পাইপ ফেটে যায় কেন, পাইপের মধ্যে জল থাকে, ওই কারণে আমরা জানি যে জলটা যখন বরফে পরিণত হবে তার আয়তনটা বেড়ে যাচ্ছে। এই হলো বিষয়। তো আয়তন বাড়া মানে কি, তার অবশ্যই ঘনত্ব কমে যাওয়া অর্থাৎ ডেন্সিটি কমে যাওয়া, এই তো লজিক, আর কিছু না। তো এই ক্ষেত্রে কী হবে বলো তো, 0 থেকে 4 ডিগ্রি পর্যন্ত উষ্ণতা যদি আমরা বৃদ্ধি করি তাহলে অবশ্যই তার ঘনত্ব কী হবে, বেড়ে যাবে। তো ডেন্সিটি সব থেকে বেশি হবে, অপশন নাম্বার বি হবে কারেক্ট। এবার আসছে 4 নাম্বার, দীপন প্রাবল্যের একক কী। দীপন প্রাবল্য অবশ্যই আমরা ক্যান্ডেলা একক দ্বারা প্রকাশ করি, তাহলে উত্তর হবে দেখো ক্যান্ডেলা। তারপরে আসছে ক্ষারকীয় লবণ তৈরি করতে গেলে ক্ষারের ন্যূনতম অম্লগ্রাহিতা কত হতে হবে। দেখো মিনিমাম 2 হতে হবে, তারপরে যা হবে হবে, তাহলে উত্তর হবে দেখো 2। এবার আর একটা চলো তোমাদের ক্লাস 9 যেহেতু একটা গুরুত্বপূর্ণ টপিক আমি দেখিয়ে দিই। দেখো এটা হচ্ছে কি বলতো নিউট্রাল, যেটাকে 7 বলা হয়। অনেক সময় প্রশ্ন আসে 7-এর মধ্যে কী আছে, অবশ্যই বলতে হবে সেটা হচ্ছে জল।
ঠিক আছে, পানীয় জল যেটা পড়ছে। আর 7-এর আগে পর্যন্ত 0 থেকে 7-এর আগে পর্যন্ত সেটা 6 পয়েন্ট সামথিং হতে পারে, এটা যাই হোক না কেন টোটালটা হচ্ছে অ্যাসিড, আমি লিখে দিলাম। হ্যাঁ, আর এই দেখো 7-এর পরের থেকে একদম 14 পর্যন্ত যা আছে সেটা কিন্তু ক্ষার পড়বে। এইবার অনেক সময় তোমাদের প্রশ্ন দিতে পারে, কি দিতে পারে, যে কোনো একটা পদার্থের বললো যে তার অ্যাসিডের কি বলবো পিএইচ স্কেল যেটা আছে, পিএইচ স্কেল আছে 4, সেটা কি হবে, অবশ্যই এটা অ্যাসিডের মধ্যে পড়বে। আবার কোনো সময় প্রশ্ন দিতে পারে যে কোনো একটা পদার্থের পিএইচ স্কেল কত, 8 হলে সেটা কি হবে, তো অবশ্যই সেটা ক্ষার হবে। তো পিএইচ স্কেলটা কিন্তু এইভাবে আমাদের প্রশ্ন করে। কোনো একটা পদার্থ দিয়ে দিল 5.5 পিএইচ স্কেল, তো সেটার ক্ষেত্রে কি হবে, সেটা অবশ্যই হবে কি অ্যাসিড হবে। মানে 7-এর আগে পর্যন্ত যা আছে অ্যাসিড এবং 7-এর পরে যা আছে সব কিন্তু ক্ষার। তো এই ছোটো ছোটো ট্রিক্সগুলো জানলে পরেই আমরা অনেক ভালো অ্যান্সার করতে পারবো। নেক্সট, ধোঁয়া হলো একটি, দেখো ধোঁয়া কিন্তু এক রকমের আমরা বলতে পারি অ্যারোসল, একটা গ্যাসীয় পদার্থ থাকে, তার মধ্যে কিছু কঠিন কঠিন দানা পদার্থ থাকে, তাই না, দানা বলতে গ্যাস কার্বন যেটা আছে, ধুলা টুলা ইত্যাদি থাকে, তাই না, যে ধোঁয়ার মধ্যে যে গ্যাস কার্বনগুলো থাকে, কালি যেগুলোকে বলি, এই দুটোর মিশ্রণ। তো তাহলে অবশ্যই আমরা বলতে পারি যে এক রকমের অ্যারোসল। তো এটা কি তরল অ্যারোসল হবে, না তরল অ্যারোসল না, এটা গ্যাসীয় অ্যারোসল বা কঠিন অ্যারোসলের মধ্যে ফেলতে পারি। তো যেহেতু কঠিন পদার্থ আছে তো আমরা কঠিন অ্যারোসল বলতে পারি, কিন্তু আমার মনে হয় বেটার হচ্ছে তরল অ্যারোসল বলা। তো অপশনে যেহেতু বি রয়েছে তো লিখে দাও কঠিন অ্যারোসল, তাও হবে, কিন্তু পারফেক্ট অ্যান্সার আমার মনে হয় গ্যাসীয় অ্যারোসল। তো অ্যারোসলের মধ্যেই পড়ছে, তো কঠিন অ্যারোসল যেহেতু আছে কঠিন অ্যারোসল দেবে, যেহেতু কঠিন পদার্থ দানা আছে এবং গ্যাসীয় পদার্থ মিক্স আছে। এবার 2 নম্বর, নিচের প্রশ্নের উত্তর দাও, 32 গ্রাম অক্সিজেনের অণুর সংখ্যা কত হবে। ভাই লোক দেখো, এটা একটা বিখ্যাত থিওরি আছে, অ্যাভোগাড্রো ক্লাস 10-এ গিয়ে পড়বে, 0.623 × 10⁻23, এই সংখ্যাটা হবে কি বলো তো অ্যাভোগাড্রো নাম্বারস। তো O2 মানে কি, দেখো O2 মানে একটা ও মানে কিন্তু 16। এবার O2 অণু বলেছে না, অণু বলছে, তাহলে আমাদের আর কোনো গল্প নেই, অণু 16 × 2 কত হবে, অবশ্যই 32। তো 32-এর মধ্যে একটা অণু বলছে, একটা অণু, তাহলে O2 মানে কি, দেখো O2 মানে হচ্ছে 32, তাহলে একটা অণু বলছে, তাহলে একটা অণুর ক্ষেত্রে 6.023 × 10⁻23। হ্যাঁ, এই অনেকে কি করে, এটা 23 বদলে 22ও লেখে, বিভিন্ন বইতে বিভিন্ন রকম ডাটা শিট থাকে, তুমি লিখতে পারো, দেখো এখানে 22 আছে, কোনো ব্যাপার না। এবার আসছে বি নাম্বার, 141 পরমাণুটিতে কটি প্রোটন এবং কটি নিউট্রন আছে। একদম সিম্পল একটা তোমাকে আমি একটা ট্রিক্স দেখিয়ে দিচ্ছি। দেখো এই ক্ষেত্রে কি করবা, প্রোটন সংখ্যা চাইছে না, প্রোটন সংখ্যা মানে ইলেকট্রন সংখ্যা, কারণ পরমাণু হয় নিস্তড়িত, তাহলে এখানে হবে 57। ক্লিয়ার, এই যে 57 যেটা আছে এটা হচ্ছে প্রোটন সংখ্যা হয়ে গেল। আর নেক্সট বলছি যে নিউটন সংখ্যা কত, নিউটন সংখ্যা মানে কি করব, উপরেরটার থেকে নিচেরটা বিয়োগ করো, উপরেরটা কি আছে 141 আছে, আর নিচেরটাতে কি আছে 57 আছে, বিয়োগ করলে কত হবে, 11 থেকে 7 গেলে পরে কত থাকে ভাই, 4 থাকে, আর 14 থেকে যদি তোমার 5 যায় থাকবে 9, হাতের এক কাটা গেলে 84, সম্ভবত 84 হবে নিউটন সংখ্যা। বাস, এই তো গেল ট্রিক্স। দেখি তাই আছে কি, না 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 একদম ঠিক তাই আছে, দেখো এইভাবে করা হলো এখানে। আমি অ্যান্সার শিট দেখি না কখনো, যা পারি অ্যানালাইসিস করতে থাকি। ওকে, এবার আসলে দেখো পীড়নের এসআই এককটি লেখো, এটা নিউটন মিটার ইনভার্স 2, মানে মিটার টু দি পাওয়ার -2 আমরা বলতে পারি। পীড়নের এসআই এককটা খুব ইম্পর্টেন্ট, এবং সঙ্গে সঙ্গে পীড়নের এককও ইম্পর্টেন্ট, পীড়নের মাত্রাটাও এই ক্ষেত্রে গুরুত্বপূর্ণ। পীড়নের মাত্রা তো এই ক্ষেত্রে গুরুত্বপূর্ণ, হ্যাঁ অবশ্যই। পীড়নের সংজ্ঞা, তারপরে তোমরা পড়বা শান্ততাঙ্গর সংজ্ঞা বলতে কাকে বলে, তারপরে বিকৃতির সংজ্ঞা, হুকস ল, এগুলো পড়বা, কিন্তু এগুলো পরীক্ষা আসে। তারপরে সাইফন ক্রিয়া কি, তারপরে অ্যাভোগাড্রো না, এই ক্ষেত্রে আর্কিমিডিস ল আছে। ওকে, এইগুলোর প্রশ্ন খুব দেয় পরীক্ষাতে। তারপরে ঘাত বল কাকে বলে, বলের ঘাত কাকে বলে, এগুলো পড়বা। জল এবং কেরোসিনের মধ্যে কার প্লবতা বেশি, অবশ্যই জলের হবে, কারণ কেরোসিন তো পাতলা, তো কম হবে। নেক্সট, ঘাত কি জাতীয় রাশি, অবশ্যই ঘাতের মান এবং অভিমুখ 2 আছে, তার জন্য ঘাতটা হবে কি বলতো ভেক্টর রাশি। নেক্সট আসছি জাড্য কাকে বলে, সাধারণত যে ধর্মের জন্য কোনো একটি স্থির বস্তু চিরকাল স্থির হয়ে জায়গায় বসে থাকবে, বা কোনো একটা গতিশীল বস্তু চিরকাল গতিশীল অবস্থা সরলরেখায় থাকবে, সেটা হচ্ছে তার জাড্য। জাড্য 2 প্রকার, একটা হচ্ছে গতিজাড্য, একটা হচ্ছে স্থিতিজাড্য। গতিজাড্য কাকে বলা হয়, যে ধর্মের জন্য গতিশীল বস্তু চিরকাল গতিশীল থাকবে তাকে বলা হচ্ছে গতিজাড্য। যেরকম ধরো একটা গাড়ি চলছে, একটা ট্রেন চলছে, বা একটা বাস চলছে, হঠাৎ থেমে গেলে পারে কি হয়, দেখবে বাসের সমস্ত যাত্রীগুলো সামনের দিকে ঝুঁকে পড়ে, এটা হচ্ছে গতিজাড্যের উদাহরণ। আর স্থিতিজাড্য কাকে বলে, আমি তোমাকে রিভিশন করতে হেল্প করতে চাই, কিচ্ছু না, পরীক্ষার আগে একটু হালকা রিভিশন হয়ে যাক। স্থিতিজাড্য কাকে বলা হয়, হঠাৎ করে কোনো একটা গাড়ি থেমেছিল, ট্রেন থেমেছিল, হঠাৎ করে সেটা স্পিড দিল, অর্থাৎ চালানো শুরু করলো, দেখবা যে আমরা পিছনের দিকে ঝুঁকে পড়ি, এটা হচ্ছে স্থিতিজাড্যের উদাহরণ আমরা বলতে পারি। তো জাড্য ক্লিয়ার হয়ে গেল কনসেপ্ট, এখানে আছে সংখ্যা পড়লে পড়ো। তারপর আছে দেখো একটি মিশ্র গতির উদাহরণ দাও, যার মধ্যে ঘূর্ণন এবং সরলরৈখিক দুটো গতির থাকবে, সেটাকে বলবো হচ্ছে মিশ্র গতি। অর্থাৎ কোনো একটা বস্তুর মধ্যে ঘূর্ণন এবং সরলরৈখিক যে গতি আছে, এই মিশ্রণে তার মধ্যে যে গতির সৃষ্টি হবে তাকে বলবো হচ্ছে কি মিশ্র গতি। উদাহরণ, সাইকেলের চাকা ঘোরে প্লাস সামনের দিকেও যায়, তাই না,
আবার দেখো ফ্যানের ক্ষেত্রে কিন্তু ফ্যানটা খালি ঘোরে, ফ্যানটা কিন্তু সামনে থেকে যাচ্ছে না, তাই না? তাহলে তো হয়ে যেত, আমার ঘরের ফ্যান হয়তো তোমার ঘরে চলে যেত, তাই না? এটা হচ্ছে বিষয়, হয়তো কলকাতার থেকে একটা ফ্যান চলতে চলতে চলে যেত হয়তো দিল্লি, তাই কি না? তো এই হচ্ছে বিষয়, চলন্ত সাইকেলের গতির চাকা। যাই হোক হলো, অবশ্য চলন্ত কথাটা বলতে হবে, কারণ সাইকেল তো স্থির দাঁড়িয়েও ঘোরানো যেতে পারে, সেটা তো না না। সোনারের পুরো নাম কি? সোনারের পুরো নাম হবে দেখো সাউন্ড নেভিগেশন অ্যান্ড রিঞ্জিন, তাই তো, রিঞ্জিন। নেক্সট, তাপগতিবিদ্যার প্রথম সূত্রের গাণিতিক রূপটি লেখো। তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্র, প্রথম সূত্র ক্লাস 11-এর সেকেন্ড সেমিস্টারে খুব আসে। দেখো ডাব্লিউ ইকুয়ালস টু জে, ওয়ার্ক ইকুয়ালস টু জুল ইন্টু, দেখো আমাদের হিট যেটা আছে সেটা। নেক্সট আছে উলম্ব ঊর্ধ্বমুখে ছোড়া বস্তুর ক্ষেত্রে কোথায় স্থিতিশক্তি সর্বাধিক হবে? একেবারে সর্বোচ্চ উচ্চতায় কিন্তু আমরা বলতে পারি যে স্থিতিশক্তি সর্বাধিক হবে, যেখানে কিন্তু একটা সময় তার গতি কমতে কমতে আলটিমেটলি একটা সময় কিন্তু তার জিরোতে কনভার্ট হয়ে যাবে। তার মানে কি? তার মানে হচ্ছে এই যে এরকম ধরো মাটির থেকে এরকম মাটি আছে, তো মাটি থেকে এখানে পৌঁছালো কোনো একটা পদার্থ, তো এটা টোটালটা এইচ, এই পজিশনে তার সর্বোচ্চ কি হবে? এমজিএইচ। এটা হচ্ছে তার পোটেনশিয়াল এনার্জি। একটা হয় কাইনেটিক এনার্জি, একটা হয় পোটেনশিয়াল এনার্জি। সর্বোচ্চ উচ্চতা পৌঁছালে তো তার কি হয় বলো তো? ভি জিরো হয়। ভি জিরো হওয়া মানে কি? তার আলটিমেটলি হাফ অফ এম ভি স্কোয়ার তো থাকছে না, অনলি সেটা টোটালটা কনভার্ট হয়ে যাচ্ছে কীরকম? তার পোটেনশিয়াল এনার্জিতে। আলটিমেটলি কোনো একটা পদার্থের বা বস্তু খণ্ডের আমরা বলতে পারি কীরকম, তার যেটা শক্তি আছে সেটা কিন্তু কনস্ট্যান্ট থাকে, অর্থাৎ শক্তির সংরক্ষণ সূত্র অনুসারে কিন্তু এটা কনস্ট্যান্ট থাকবে, ধ্রুবক থাকবে। ওকে, যে কোনো পজিশনই নাও না কেন, আলটিমেটলি হয়তো তার গতিবেগ বাড়বে, অর্থাৎ গতিশক্তি বাড়বে, আবার স্থিতিশক্তি কমবে, কিন্তু তাদের সামেশন বা যোগফলটা কিন্তু সিমিলার থেকে যাবে। এবার নেক্সট প্রশ্ন, 1 গ্রাম সিএম ইকুয়ালস টু কত আর্ক? হ্যাঁ, ইন্টারেস্টিং কোশ্চেন এটা, 981 আর্ক। আর নিউটন এবং ডাইনের মধ্যে সম্পর্ক পড়ে রাখবা। তারপরে জুল এবং আর্গের মধ্যে বোধহয় সম্পর্ক রয়েছে, 10⁻7 দিয়ে একটা আছে, আর নিউটন ডাইনের মধ্যে 10⁵ সম্পর্ক আছে, এটা মনে রাখবা। তারপরে এক অশ্ব ক্ষমতায় কষ্ট কত ওয়াট, এটাও মনে রাখবা, 746 ওয়াট। এইগুলো কিন্তু প্রশ্ন পরীক্ষাতে খুব দেয়, পড়বা। হ্যাঁ, পিএইচসি স্কেলের পার্ট কত থেকে কত পর্যন্ত একটু আগেই বললাম। দেখো এই প্রশ্নটা দেখেই মনে হচ্ছে যে 0 থেকে 14, দাদা একটু আগেই বললো, দেখো তাই হলো। তো এইভাবে যদি একটু অ্যানালাইসিস করে পড়ো কি না, তাহলে খুব ভালো একটা প্রিপারেশন হবে, আর রেজাল্টও ভালো হবে। তবে পরীক্ষার আগে এই সেটটা নিয়ে যদি আমি খুব বেশি অ্যানালাইসিস করি, অনেক সময় চলে যাবে, কারণ পরীক্ষার আগের সময়টা খুব গুরুত্বপূর্ণ, এই টাইমটা তুমি রিভিশনের কাজে লাগাতে পারো। সো আমি একটু হালকা হালকাই অ্যানালাইসিস করছি। এর আগের যে সেটগুলো আছে, তুমি প্লে লিস্টে যাও, সেখানে দেখবে সুন্দর অ্যানালাইসিস করে দেওয়া আছে সব। আর তুমি তো এর আগে আমার কাছে অ্যানালাইসিস শুনেইছো, ক্লাস 8-এ শুনেছো তাই না, বা ক্লাস 7-এও যদি আমার কাছে পড়ে থাকো তো আছেই। ওকে, তো এই তো বিষয় গেল। 3-এর বলেছে শূন্যস্থান পূরণ করো। কোলের দ্রবণ ড্যাশ প্রকৃতির। কোলের প্রকৃতি কেমন হয়? অসমসত্ব প্রকৃতির হবে। নেক্সট, এসটিভিতে যে কোনো শুষ্ক গ্যাসের গ্রাম আণবিক আয়তন কত? এটা বলবো 22.4। মোস্ট ইম্পর্টেন্ট এটা মাধ্যমিকের জন্য। দেখো 22.4 এই রিপোর্টটার উপর বেস করে আমাদের মাধ্যমিকে, এই যে আমি তো রিসেন্ট মাধ্যমিকের এবিটিএ টেস্ট পেপার সলভ করাচ্ছি, তুমি দেখবে আমি ভৌত বিজ্ঞানের দেখবে অনেকগুলো টেস্ট পেপার সলভ করিয়েছি। ওই 90 নম্বরে যে হয় না, এবিটিএ টেস্ট পেপার বলে একটা বই হয়, এবং তার পাশাপাশি অনেকগুলো সেট করেও ফেলছি, ওগুলো এখনও এডিট করা হয়নি, এবং সেগুলো এডিট করার পর আপলোড করে দেবো। মানে টোটাল 10টা সেট করা হয়ে গেল। অঙ্কেরও করলাম, জীবনবিজ্ঞানেরও করলাম মাধ্যমিকের ক্ষেত্রে। তো তো এই ক্ষেত্রে আমি দেখছি যে এই যে 22.4 এই রিপোর্টকে কাজে লাগিয়ে প্রায় 2-1টা সেট মানে বাদ দিয়ে প্রায় প্রত্যেকটা সেটেই একটা করে অঙ্ক রয়েছে। তার জন্য বললাম যে এসটিপিতে এই যে আয়তনটা আছে এটা মনে রাখার দরকার রয়েছে, আমাদের লাগবে, তুমি দেখো। আর যারা যারা অনলাইনে পড়বে আমার কাছে, তারা জয়েন হয়ে যাবে, আমি নিচে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপের দিয়ে দেবো। হ্যাঁ, আপাতত গ্রুপে অ্যাড হও, তারপর পরে আমি টোটাল বলে দেবো ডিটেলস। তবে ওরকম কিছু ভেবো না, খুবই সামান্য একটা ফিস চার্জ করব, যেটা সবার মধ্যেই দেওয়ার একটা সামর্থ্য থাকবে। খুবই সামান্য, মানে হাত খরচা পকেট মানিও সমতুল্য না আমি মনে করি। চলে আসছে নেক্সট নাম্বার, শব্দের তীব্রতার নিরাপদ সীমা হলো। অবশ্যই এটা আমরা বলবো 65 ডেসিবেল। ডিবি বলতে ডেসিবেল। খুব বেশি মাত্রার শব্দ কিন্তু আমাদের কানে প্রবলেম করতে পারে, হার্টে প্রবলেম করতে পারে, বুকে প্রবলেম করতে পারে। এমনকি যদি 140, 160, মেনলি 200 যেটাকে বলা হয়, 200 ডেসিবেলের শব্দ হলে তো কোনো কথাই নাই, সে জীবনের মতো কানে শুনবে না, মানে কালা হয়ে যাবে, বধির হয়ে যাবে। এগুলো কিন্তু আমরা জানি। এবার আছে দেখো 1 HP। দেখো একটু আগে এই প্রশ্নটা অ্যানালাইসিস করলাম, 1 HP ইকুয়ালস টু কত ওয়াট? এটা হবে 746 ওয়াট। নেক্সট, জল একটি ড্যাশ যৌগ, এটা হবে সমযোজী যৌগ। নেক্সট, জিঙ্ক অক্সাইড একটি কি? এটা উভয়ধর্মী অক্সাইড। কেন উভয়ধর্মী অক্সাইড? এর মধ্যে অ্যাসিড ধর্মও আছে, ক্ষার ধর্মও আছে, তার জন্য একে উভয়ধর্মী অক্সাইড বলা হয়। সত্য মিথ্যা? স্থিতিশক্তি এবং গতিশক্তির সমন্বয়ে যান্ত্রিক শক্তি তৈরি হয়, এটা সত্যই হবে। একটি ইমালশনের উদাহরণ হলো দুধ, এটা সত্য হবে। দুধ দুধ প্রোটিন এবং জলীয় ব্যাপারটা রয়েছে এখানে, দুধের ক্ষেত্রে ল্যাকটোজ ব্যাপারগুলো বলে এখানে। রাসায়নিক পদার্থের রাজা সালফিউরিক অ্যাসিডকে বলা হয়, একদম সত্য। নেক্সট, পটাশিয়াম নাইট্রেট হলো আম্লিক লবণের উদাহরণ, এটা মিথ্যা, কারণ এটি একটি সমিত লবণ, মনে রাখতে হবে সমিত লবণ,
ঠিক আছে। লবণ দেখো, আমরা বলি আম্লিক লবণ হয়, অ্যাসিড লবণ হয়, সমিত লবণ হয়, তাই না, বায়ু লবণ রয়েছে, প্রশম লবণ রয়েছে। তো এই বিষয়গুলো আমাদের খেয়াল করতে হবে। তো এটা হচ্ছে সমিত লবণের উদাহরণ হবে, তার জন্য মিথ্যা। চামড়া খসখস হলে তাকে কেরাটোসিস বলে, এটা সত্য হবে। কার্য হলো ভেক্টর রাশি, কারণ কার্যের ক্ষেত্রে শুধুমাত্র মান আছে, কোনো রকম অভিমুখ নেই। যেহেতু কার্যের শুধুমাত্র মান আছে, কোনো রকম দিক বা অভিমুখ নেই, তার জন্য কার্যকে একটা স্কেলার রাশি হবে, তার জন্য বাক্যটি মিথ্যা। এবার আসছে নেক্সট প্রশ্নতে, নিচের প্রশ্নের উত্তর দাও। এ নাম্বার, উচ্চবেগে গতিশীল ট্রেনের কাছাকাছি থাকা বিপজ্জনক কেন? এই ব্যাপারে কিন্তু আমি একটা এক্সপেরিমেন্ট করেছিলাম এবং দেখিয়েছিলাম দুটো বেলুন দিয়ে। তোমরা সায়েন্স দাদা বলে আমার একটা চ্যানেল রয়েছে, যেটাতে 11-12 মেনলি কী পড়ানো হয় বলতো, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি পড়ানো হয়, এবং নিটের ক্ষেত্রে ফিজিক্স, কেমিস্ট্রি এবং বায়োলজি এই তিনটা পড়ানো হয়। ওই চ্যানেলে দেখবা এই একটা ভিডিও, একটা শর্ট ভিডিও করেছিলাম, যে দুটো বেলুন দিয়ে ফু দিচ্ছিলাম, বেলুন দুটো পাশাপাশি চলে আসছিল। তো এই ক্ষেত্রে কী হয়, যখন একটা ট্রেন খুব স্পিডে দ্রুত বেগে চলে যাচ্ছে, তখন ট্রেনের একদম চাকা যেখানে আছে কিনা, শুনুন, হাই স্পিডের জন্য বাতাসগুলো কী হচ্ছে, ছিটকে চলে যাচ্ছে। এবার ওই জায়গাটা শূন্যস্থান পূরণের জন্য কী হচ্ছে, আশেপাশের বাতাসগুলো ওখানে তীব্র বেগে ছুটছে। এবার যদি রেল লাইনের পাশে দাঁড়ানো থাকে, তাহলে সেই মানুষটাকে কিন্তু ওখানে ছুটে নিয়ে যাবে। যেরকম এর উপর বেস করে আমরা বলতে পারি যে ঝড়ের সময় দেখবা টিনের ঘরের চালের টিনগুলা উড়ে চলে যায়, কেন, ঘরের বাতাস যেটা আছে নিশ্চল থাকে। এই নিশ্চল বাতাসের জন্যই কিন্তু টিনের ঘরটা কী হয়, টিনের চালগুলো উপরের দিকে চলে যায়। হ্যাঁ, এটা আমাদের বাড়িতেও একসময় টিনের ঘর ছিল, তখন কিন্তু টিনের চাল উড়ে চলে গেছিলো বহু বছর আগে, ছোটোবেলা থাকতে। ইয়ং গুণাঙ্ক কাকে বলে, এর মাত্রা লেখো। আপেক্ষিক গুরুত্ব কাকে বলে, আর্কিমিডিসের নীতিটি লেখো। ভেক্টর রাশি কাকে বলে, উদাহরণ দাও। বার্নের উপপাদ্যটি লেখো। মিনামাটা রোগ। দেখো এই প্রশ্নগুলো একটু দেখে নাও, এগুলো আমি দিলাম। সাইফন কাকে বলে, টিনটাল প্রভাব, অনুদৈর্ঘ্য বিকৃতি, আয়তন বিকৃতি, নিউক্লিয় জলের বৈশিষ্ট্য, জলকে বহুমুখী দ্রাবক বলার কারণ কি, শব্দ দূষণের ক্ষতিকারক প্রভাব, একটি বন্দুক থেকে 122 গ্রাম ভরের একটি বুলেটকে 390 মিটার পার সেকেন্ড বেগে ছোড়া হলো, বুলেটটির গতিশক্তি কত হবে, গতিচার্য কাকে বলে, প্রতিমত বল কি, অধিবৃদ্ধি কি, শক্তিমাত্রা কাকে বলে, ব্রাউনীয় গতি কি, অবাধে পতনশীল বস্তুর ক্ষেত্রে। দেখো এই প্রশ্নগুলো দিলাম লাস্টে, দেখো দেখে নাও। ওকে দাদা, ক্লাস নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব এবং শেয়ার করে দাও। আর বেস্ট অফ লাক ফর ইউর বেস্ট এক্সাম।